সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আসির আঞ্জাল আছি তোমাদের সাথে। প্রথমে বলে নিতে চাই, বিজ্ঞান বিভাগে থাকো, মানবিকে থাকো অথবা ব্যবসায় শিক্ষা বিভাগে থাকো, সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো গিয়ে 3 ঘন্টায় 7টা সৃজনশীল লিখে আসা। বিজ্ঞানের ব্যাপারটা আলাদা। তবে তোমরা যখন বাংলা সাবজেক্টটা তোমরা যখন অ্যান্সার করতে যাচ্ছ, যেখানে তোমাদের এইচএসসির প্রথম পরীক্ষাটাই হবে বাংলা, তো সেখানে যখন বাংলা প্রথম পত্র তোমরা উত্তর করতে যাচ্ছ, অনেকে হয়তো দীর্ঘদিন ধরে লেখো নাই, হাতের কোনো চর্চা নেই, কেমনে তোমরা ক্লাসগুলো শেষ করবা সেটা আমি জানি না। অনেক সময় এমন হয় যে আমি গেলাম পরীক্ষা দিতে, কলম দিয়ে আল্লাহর ওয়াস্তে লেখা শুরু করলাম। তবে এই বিষয়টা থেকে উত্তরণ পাওয়ার জন্য কীভাবে স্মার্টলি তোমরা চাইলেই করতে পারো, সৃজনশীলগুলো 7টা সৃজনশীল 2.5 ঘন্টার মধ্যে শেষ করা যে বিশাল চ্যালেঞ্জ, সেটাকে মেনটেন করতে পারো, সেটা নিয়ে আজকে আমি কথা বলতে চাচ্ছি। আজকে আমি শিখাবো সৃজনশীল লেখার সব থেকে বেস্ট উপায়। কেন আমার কথা শুনবা? কারণ আমি ঢাকা বোর্ডের 11তম ছিলাম মানবিক বিভাগ থেকে, এবং আমার কলেজ ছিল নরডেম কলেজ ঢাকা। তো ওখানে দীর্ঘ সময় প্রচণ্ড পরিমাণে আমার লেখালেখি করা লেগেছে, এবং এই লেখালেখি করার কারণে আমার একটা সুইফটনেস প্লাস আমি একটা টেকনিক নিজে থেকেই বানিয়েছি, যেটা ব্যবহার করলে তোমরা অল্প লিখে যাতে এফেক্টিভলি কিছু মার্কস পেতে পারো এবং তোমাদের খাতা কিন্তু সম্পূর্ণ ভরে। এই জিনিসটা বোঝানোর জন্য আজকে আমি থাকবো তোমাদের সাথে, আসির আঞ্জাল ভাইয়া। শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকবো। অল্প সময় কিন্তু তোমরা আজকে যতটুকু শিখবা, ইনশাল্লাহ আমি বলে দিতে পারি এরকম সৃজনশীলের টেকনিক আগে তোমরা কখনো দেখোনি। লেটস বিগিন। আচ্ছা দেখো, তোমরা সৃজনশীল অ্যান্সার করতে যাচ্ছ। সৃজনশীল একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে, নির্দিষ্ট লাইন দিয়ে অ্যান্সার করা লাগে, তো এইভাবে আমরা করে থাকি। তো আমি আজকে তোমাদের সময় বাঁচানোর টেকনিকটা শেখাবো। দেখো আমরা যখন পড়তে যাব, দেখো আমরা যখন সৃজনশীল অ্যান্সার করতেছি, তখন 7টা সৃজনশীলের জন্য আমি পাচ্ছি 2.5 ঘন্টা। এটা হলো আমার মেইন। তো 2.5 ঘন্টা মানে কিন্তু 150 মিনিট। তো তোমার কাছে 150 মিনিট পাচ্ছ, আর এদিক থেকে তুমি সৃজনশীল লিখতে হবে 7টা। তো তুমি যখন 150কে এভাবে 7 দিয়ে ভাগ দিচ্ছ, ভাগ দেওয়ার পর তুমি অ্যাকচুয়ালি কী পাইতেছো? তুমি অ্যাকচুয়ালি পাইতেছো 20, ধরো 21 দশমিক তোমার হইলো গিয়ে ধরো 21.5 মিনিট। 21.5 মিনিটে কিছুটা সময় তুমি কম পাচ্ছ। এখন 21.5 মিনিটে তোমাদের 5 পৃষ্ঠা লেখা লাগবে। তো এই যে সময়ের একটা কনস্ট্রেন্ট তোমরা ফেস করবা শুরু থেকে, এই জিনিসটা কিন্তু তোমাদের দীর্ঘ মেয়াদি ভোগাবে। অনেক সময় প্রথম সৃজনশীলটা লিখতে আমাদের 32, 35, 36 মিনিটও লেগে যায়, যেখানে শেষ সিকিউর লাস্ট পৃষ্ঠাটা লিখতে সমস্যা হয়। তো আজকে তোমরা যারা ইসিসি প্ল্যাটফর্মের সাথে আছো, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সৃজনশীল মাস্টার ক্লাসে। দেখো হাউ টু অ্যান্সার ইট স্মার্টলি। দেখো আমরা এখন কয়েকটা পৃষ্ঠা আঁকবো। অলরাইট, বোঝার চেষ্টা করো। কয়েকটা পৃষ্ঠা আঁকবো। দেখো আমরা কিন্তু 4টা পৃষ্ঠা মোটামুটি এঁকে ফেলেছি। 4টা পৃষ্ঠা কি রিপ্রেজেন্ট করে? 4টা পৃষ্ঠা রিপ্রেজেন্ট করে তোমাদের খাতা। এখন তোমরা যখন খাতায় 4টা পৃষ্ঠা দিয়ে যখন তোমরা সৃজনশীলগুলো লেখা শুরু করতেছো, তখন কিন্তু অনেক কিছু জিনিস মাথার মধ্যে রাখা লাগবে। তোমাদের রোল, রেজিস্ট্রেশন, সেট কোড, তারপর এরকম আরও অনেকগুলো বিষয় তোমাদের ভরাট করা লাগে, তারপর লেখা শুরু করা লাগে। আবার এমসিকিউর পর অনেক সময় চাপ থাকে, অতিরিক্ত উত্তরপত্র ফিল আপ করা লাগে, ওখানে তারপর স্টাপলও করে না, করা লাগে সেলাই। তো এই জিনিসগুলো নিয়ে প্যানিক করার সময় তোমরা যাতে তোমার সময়গুলো যাতে অপচয় না হয়ে যায়, এবং আমি আশা করবো তোমরা 140 মিনিটের মধ্যে বা একটা সৃজনশীল 20 মিনিটের মধ্যে শেষ করবা। কীভাবে এফেক্টিভলি সুন্দরভাবে করা যায় সেটা আমি আজকে দেখাবো। আমরা কথা না বাড়ায় শুরু করি। প্রথমে আমরা যখন জিনিসটা অ্যান্সার করতে যাচ্ছি, প্রথমে ধরো তুমি কি লিখলা? 1 নং প্রশ্নের উত্তর ক। তুমি ফার্স্ট ইয়াটা লিখলা ক, দেওয়ার পর তুমি শুরু করলা। এখন একটা জিনিস দেখো, সৃজনশীল আমরা যখন ক্লাসিকভাবে একটা সৃজনশীল লিখতে চাই, তখন প্রথমে কি থাকে? কোনো একটা জ্ঞানমূলক কোশ্চেনের অ্যান্সার দেওয়া লাগে, যে কোশ্চেনের অ্যান্সারটা 1 লাইনে দিলে তোমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। তো আমরা যখন বলি যে ধরো বললাম যে ধরো আমরা একটা নর্মাল একটা সিকিউ, যেটা আমাদের সবার মনে আছে বা সামথিং, আমরা ধরো বললাম যে হরিশ কোথায় থাকে? এখন হরিশ থাকে কানপুরে। কথা বুঝছো? ধরো তুমি বললে হরিশ কানপুরে থাকে। ধরো তুমি এভাবে করে একটা সৃজনশীল দিয়ে শুরু করলাম, আমরা একটা র্যান্ডম ইনফরমেশন সেটা আমরা দিলাম। যখন আমরা এই জিনিসটা লিখবো, তখন আমরা এভাবে 2 আঙ্গুলের একটা গ্যাপ দেবো। 2 আঙ্গুলের গ্যাপ দিয়ে এখান থেকে খ শুরু করব। এখন দেখো, আমি কিন্তু স্বভাবতই, আমাকে ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে যে আমি একটু মোটা মানুষ, তো আমার 2 আঙ্গুল কিন্তু মোটামুটি ভালো একটা স্পেস গ্র্যাব করতেছে। তো আমরা যখন এটাকে অ্যান্সার করতে যাচ্ছি, অ্যান্সার করার প্রথমে ধরো তোমাকে বলবে যে কেন তোমার হইলো গিয়ে বিলাসী, বা কেন কল্যাণীর বাবা সবাইকে গাড়ি রেখে দিতে বললেন। তো এটা একটা প্রশ্ন। অ্যান্ড কেন কল্যাণীর বাবা গাড়ি রেখে দিতে বলবো? একটা জিনিস দেখো, কল্যাণীর যে বাবা ছিল সে গাড়ি রেখে দিতে বলছে। প্রথমে বলবা যে পাত্রপক্ষের স্যাকরা ডেকে এনে করা এই কর্মকাণ্ড কল্যাণীর বাবা শম্ভুনাথ সেনের ভালো লাগেনি দেখে গাড়ি ডেকে দিতে বলেছেন। এই যে দেখো, ক্ষয়ের প্রথম লাইন। আমরা মনে রাখবা প্রত্যেকটা সৃজনশীল যতটা
মার্কস আছে ততগুলা প্যারা করতে হবে। অবশ্যই প্রত্যেকটা প্যারাতে আলাদা আলাদা করে আমরা অ্যান্সার করবো যাতে আমরা ম্যাক্সিমাম মার্কসটা এনশিওর করতে পারি। দেখো ক্ষয়ের মার্কসটা কোথা থেকে আসে? ক্ষয়ে তোমাদের যে কোয়েশ্চেনটা করতেছে এটা একটা জ্ঞানমূলক অংশ থাকে। এই জ্ঞানমূলক অংশের একটা লাইন তুমি যদি অ্যান্সার করো তাহলে এই জ্ঞানমূলক অংশের একটা লাইন অ্যান্সার করার পরে তোমার এরপরে ব্যাখ্যাটা লেখা লাগবে। দেখো এখানে দেওয়ার পরে আমরা এখান থেকে সবচেয়ে বেস্ট টেকনিকটা এখন শুরু হচ্ছে আমাদের সৃজনশীল। সি এখানে আমি এক লাইন গ্যাপ দিচ্ছি। ধরো এক লাইন আমরা ইউজুয়ালি কতগুলা ওয়ার্ড ইউজ করি, ধরলাম আমি 6টা ওয়ার্ড ইউজ করি। তো আমরা এখানে এক আঙ্গুল ধরবো, এক লাইন গ্যাপ দিব, তো এখানে আমরা 6 ওয়ার্ডসের একটা গ্যাপ দিচ্ছি। 6 ওয়ার্ডের গ্যাপটা দেওয়ার পর আমরা এখান থেকে শুরু করতেছি। ধরো আমরা 6 ওয়ার্ডের একটা গ্যাপ দিচ্ছি, এখান থেকে শুরু করতেছি। এই যে দেখো এখান থেকে শুরু করতেছি, যে দাঁড়িয়ে নিচ সেখান থেকে শুরু করতেছি। কল্যাণী বাবা শম্ভুনাথের অনেক ব্যক্তিত্ববান মানুষ ছিলেন, সেই জিনিসটা সে এভাবে করছে, করার পর এই জন্য সে গাড়ি ডেকে দিতে বলছে। এখানে আবার 2টা ওয়ার্ড, তাই বলা যায় যে এই কারণে ডেকে দিতে বলছে। দেখো এই জায়গায় মূলত কি জাদু হইতেছে, এই যে দেখো এখানে তুমি এক লাইন যে সেভ করছো, এই এক লাইনের মধ্যে যে 6টা ওয়ার্ড ছিল, এই 6টা ওয়ার্ড, এই যে এখান থেকে তুমি শুরু করছো নিচের লাইনে, এখানে 2টা ওয়ার্ড, আর এখানে যে দাড়ি পথ থেকে শুরু করছো এখানে 2টা ওয়ার্ড, তাহলে 6 + 2 + 2 কত হচ্ছে 10। এখন এই 10টা ওয়ার্ড কিন্তু ইট সিমস লাইক অ্যাকচুয়ালি কিছুই না, যে 10টা ওয়ার্ড সেভ করে কি করবো ভাইয়া, 10টা ওয়ার্ড লিখতে তো আমার বেশিক্ষণ সময় লাগতেছে না। এই জিনিসটা ম্যাটার করবে না। যখন তুমি 7টা সৃজনশীল লিখবা তখন এই জিনিসটা 6 + 2 + 2 10 ইন্টু 7 করলে আমার 70টা ওয়ার্ড বেঁচে যাবে। তুমি যদি একটা পৃষ্ঠায় 11 লাইন লেখো আর বা 12 লাইন লেখো আর একটা লাইনের মধ্যে 6টা করে ওয়ার্ড লেখো, তাহলে তুমি অলরেডি পুরো খাতা থেকে এক পৃষ্ঠা কমায় ফেলছো। এবং যারা ঘিঞ্জি করে লিখতে থাকো এক প্যারা নিচে আরেক প্যারা, এক প্যারা নিচে আরেক প্যারা, এক প্যারা নিচে আরেক প্যারা, তখন তাদের থেকে অলরেডি তুমি কষ্ট করে এক পৃষ্ঠা কম লিখে ফেলেছো। দেখো আমরা একবার গতে শিফট করতেছি। এবার এক নং প্রশ্নের উত্তর খ। এবার গতে যাচ্ছি। দেখো আমরা মার্জিন করলাম, মার্জিনটা তোমার এখান থেকে প্রচলিত থেকে 0.1 ইঞ্চি একটু বেশি নিতে পারো যদি তোমার লেখার ইস্যু থাকে বা তুমি যদি শেষ করা নিয়ে প্রবলেমে থাকো, স্পেশালি যারা বিজ্ঞান বিভাগে আছো বা ইংলিশ ভার্সনে আছো, এটা তোমাদের জন্য। দেখো এইখানে আমরা যখন এই গয়ের অ্যান্সারটা করব, দেখো গতে কি অ্যান্সার আসতে পারে। গতে আসতে পারে যে অনুপম ব্যক্তিত্বহীন পুরুষ, এরকম একটা দেখা গেল যে একটা উদ্দীপক দিচ্ছে, সেখানে বলা হচ্ছে করিম উচ্চশিক্ষিত MA পাশ একটা ছেলে, সে যখন বিয়ে করতে চায়, বিয়ে করতে যাওয়ার পর তার মামা কালাম তার বিয়েতে গিয়ে বাগড়া দেয়, কিন্তু এই যে ছেলেটা ছিল, আমরা ধরে নিচ্ছি তার নাম করিম, করিম বিয়েতে সম্মতি জানায় এবং সে নিজ উদ্যোগে বিয়ে করে মেয়েটাকে নিয়ে আসে। আর অনুপমের ব্যাপারটা তো তোমরা জানো। তো বলবে কোয়েশ্চেনটাতে মধ্যে যে অনুপমের সাথে এই নাটকের বৈসাদৃশ্য কি। দেখো আমরা যখন জিনিসটা বোঝার চেষ্টা করব যে অনুপম আর করিমের মধ্যে বৈসাদৃশ্য কি, দেখো প্রশ্নের মধ্যে কিন্তু চাইছে অনুপম আর করিমের বৈসাদৃশ্য। প্রথমে তুমি লিখবা অনুপম আর করিমের বৈসাদৃশ্য হলো তাদের দুজনের ব্যক্তিত্ব, আত্মমর্যাদা এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায়। প্রথমে তুমি এক লাইনে শিক্ষককে স্যাটিসফাই করে দেবে। একটা জিনিস বুঝো, যে টিচার 2250 খাতা দেখতেছে, তার পক্ষে কি বসে বসে তোমার পুরো খাতা পড়া সম্ভব মনে করেছো? না, পড়া সম্ভব না। সো প্রথমে সে লিখবে যে তার নিজস্ব ব্যক্তিত্ব, আত্মসম্মান, এই জিনিসটার কারণে এটার থেকে তারা ডিফারেন্ট। এবার প্রশ্নটা দেখো তো অনুপমের সাথে করিমের বৈসাদৃশ্য কি। আগে কার নাম নিয়েছে? আগে কিন্তু অনুপমের নাম নিয়েছে। দেখো অনুপমকে আমরা এখানে মেনটেন করবো। অনুপম একজন ব্যক্তিত্বহীন পুরুষ ছিলেন, সে অনেক কিছু করেছে, তাই সে তার বউকে রক্ষা করতে পারে নাই। আচ্ছা এখানে বাই দাও, এখানে 6টা আর এখানে 2টা, সিমিলারভাবে গ্যাপ যাবে, দিয়ে পারে নাই। এবার এই জায়গায় আবার এক লাইন গ্যাপ যাবে, সে 6 + 2, আবার এখান থেকে তুমি শুরু করতেছো, করার পরে এখানে তুমি লিখলা, তারপর মার্জিনটা দিয়ে নিই, করিমের সাথে অনেক ঝামেলা হয়, এই সে এখান থেকে তুমি শেষ করলা। করার পরে দুইজনের মধ্যে মেইন বৈসাদৃশ্য হলো, তাই বলা যায় যে যেখানে তুমি গয়ের অ্যান্সারটা তো অবশ্যই সব জায়গায়, তাই বলা যায় যে উদ্দীপক বা উদ্দীপকের করিমের সাথে অনুপমের মেইন পার্থক্য হলো গিয়ে এই যে প্রথম লাইনটা বলছো, এই লাইনটা লাস্টে লিখে দিবা, শেষ। তাহলে এইখান থেকে আমরা আরও 2টা ওয়ার্ড বাঁচাইতে পারবো। তো তাই বলা যায় যে এদের মধ্যে মেইন পার্থক্য এই। তাহলে দেখো এখানে কি হচ্ছে, 6 2 6 2 6 আর 2 8, 8 আর 8 16, 16 আর 2 18। এবার দেখো তো আমরা এখানে কি করতেছি, আমরা দেখো 6 + 2 + 6 + 2 + 2 ইন্টু 7। এখানে কি হচ্ছে 6 + 2 + 6 + 2 মানে কি 8 + 8 16 আর 18, তাহলে 18 × 7 হচ্ছে না। দেখো 18 × 7 কত হচ্ছে,
18 × 7 যখন তুমি দিতেছো তাহলে 70 আর 27টা 56, তোমার 126টা ওয়ার্ড বেঁচে যাচ্ছে। তাহলে 126 প্লাস 70, তাহলে তোমার টোটাল ওয়ার্ড বাঁচতেছে 196টা। এই 196টা ওয়ার্ড জুড়ে তুমি কিছু লিখতেছো না, কিন্তু এই সমপরিমাণ গ্যাপ তোমার খাতার মধ্যে আছে, তার মানে মনে হচ্ছে 196টা ওয়ার্ড তোমার খাতা আছে। সে আমরা ধরে নিলাম যে তুমি পার লাইনের মধ্যে তোমার প্রায় 6টা করে ওয়ার্ড লিখতেছো, তাহলে এই জায়গায় অলরেডি তোমার প্রায় 32 লাইন বা 33 লাইন বেঁচে গেছে। তার মানে অলরেডি তুমি 3 পৃষ্ঠা সেভ করে ফেলছো 7টা সৃজনশীলের পরে। অলরাইট, দেখো এবার কি করতেছে আমরা। এবার আমরা ঘতে যাই। ও হ্যাঁ, আরেকটা জিনিস, কখনোই এই পার্টটার মধ্যে কিছু লেখা যাবে না, কখনোই না। তোমার বোর্ডে প্রচুর পরিমাণে পৃষ্ঠা দিবে, কোনো দরকার নেই। এখানে ঘিঞ্জি করে লিখতে গেলে স্টার্টিংটা দেখতে খুব বিশ্রী হয় সৃজনশীলের, স্যাররা চেহারা দেখে মার্ক খুব কমায় দেয়। অলরাইট, দেখো এবার আমরা যাব ঘতে, বোঝার চেষ্টা করো। এবার দেখো আমরা ঘতে যাচ্ছি। ওকে, তাহলে এটাকে আমরা ঘতে রূপান্তর করে ফেললাম। অলরাইট, এবার আমরা পুরোটা মুছি, ভিতরে কি কি আছে দেখো। আমরা মুছতেছি, পুরোটাই মুছি, সমস্যা নেই। অলরাইট, দেখো আমরা এখন ধরো মার্জিন টানলাম, আমার ঘটা অ্যান্সার করা লাগবে। এবার ঘ আমি কিভাবে অ্যান্সার করব, দেখো আমি ধরো ঘ লিখলাম, কি অবস্থা, লেমি চেক। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ঘ, এবার তুমি ঘ অ্যান্সার করবো। ঘতে বলবা উদ্দীপকের, এবার উদ্দীপক দিয়ে শুরু করবে। দেখবা উদ্দীপকের করিমের মামার সাথে শম্ভুনাথ, উদ্দীপকের করিমের মামার সাথে অপরিচিতা গল্পের মামার থাকলেও তারা একজন ব্যক্তিত্ব সম্পন্ন হওয়ায় তার বউকে নিয়ে সে বাসায় আসতে পারছে, আর আরেকজন তার বউকে বিস্তৃতির আদালে হারায় ফেলাইছে। উক্তিটির যথার্থতা যাচাই করো। বা এখানে ঘতে মূলত কি কোশ্চেনগুলো আসে, ঘতে মূলত আসে ইদার উক্তিটির যথার্থতা যাচাই করো, অথবা তোমার কি মনে হয়। ইউজুয়ালি ঘগুলা এভাবেই যায়। তো যখন তোমার এখানে যাবে, তোমার শুরুটা কেমনে করতে হবে, তোমার কাছে যা জিজ্ঞেস করছে সে জিনিসটাকে বলা লাগবে। তো তোমাকে আগে জিজ্ঞেস করছে যথার্থতা যাচাই করো, তোমাকে বলছে, তার মানে হ্যাঁ আমার মনে হয় যে, হ্যাঁ আমার মনে হয় যে উদ্দীপকে উল্লিখিত উক্তিটি যথার্থ। এই গেল তোমার স্টার্টিং। হ্যাঁ আমার মনে হয় যে উদ্দীপকে উল্লিখিত মন্তব্যটি বা উক্তিটি যথার্থ। এইবার যে স্টার্টিংটা দিবা, বাংলা ভাষায় 4জন শক্তিশালী পুরুষ আছেন। আমাদের 4জনের সম্পর্কে তুমি যদি ডিটেলস নিতে পারো, তাহলে কিন্তু তোমরা ইজিলি বুঝতে পারবা যে আমাদের কোন লেখকগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো আমি 4জনের নাম বলছি, তোমরা মিলিয়ে নিও, দেখবা যে এই পার্টিকুলার লেখকদের সব সময় তোমাদের লেখাগুলা থাকে তোমাদের বইয়ে। প্রথমত রবীন্দ্রনাথ ঠাকুর, তার একটা কবিতা বা তার একটা গদ্য অবশ্যই তোমাদের বইয়ে থাকবে। যেমন তোমাদের আছে অপরিচিতা, সোনার তরী। তারপর তোমাদের কাজী নজরুল ইসলাম, আমাদের বাংলাদেশের জাতীয় কবি, তার প্রবন্ধ অবশ্যই তোমাদের বইয়ের মধ্যে থাকবে। তো দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এর পর আমরা আরও কিছু শক্তিশালী লেখক পাবো, যেমন মাইকেল মধুসূদন দত্ত, তার রাইটিংসগুলো পাবো। আমরা পাবো জীবনানন্দ দাশের রাইটিংস। তো আমরা যখন তাদের রাইটিংসগুলো দেখতে পাবো, এদের রাইটিংগুলোতে এই 4জনের অবশ্যই জন্মসাল আর মৃত্যুসাল জানা লাগবে। স্পেশালি তোমরা আরেকজনকে স্পেশাল মেনশন দিতে চাই, সে হলো আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই 5টা লেখকের জন্মসাল আর মৃত্যুসাল তুমি যদি জানতে পারো, তাহলে তোমার কবিতা বা গল্পের রাইটিংটা অনেক সুন্দর হবে। দেখো এখানে 6-2, দেখো এখানে কিভাবে আমরা শুরু করতেছি। আমরা করব অপরিচিতা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর, এভাবে করে তুমি ভাঙবা, বলবা 1861 থেকে 1941 ঘর কোনো
ও মাতৃ আজ্ঞা পালনকারী যুবকের কথা বলছে মোটামুটি, এটা তুমি দেখতে পাবা। যখন তুমি এভাবে শুরু করতেছো তখন কি দেখতেছো, টিচার দেখতেছে প্রথমত তুমি রবীন্দ্রনাথ ঠাকুর বা তাদের জন্মসাল মৃত্যুসাল নিয়ে একটু গবেষণা করছো। এই জিনিসটাতে যখন তুমি হাত দিয়ে দিবা তখন টিচাররা বুঝতে পারবে যে তুমি অ্যাকচুয়ালি কবি পরিচিতি পড়ছো, যেটা নর্মালি স্টুডেন্টরা পড়ে না। যখন তুমি টিচারকে ধারণা দিতে পারবা যে এই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান আমার আছে, তখন কিন্তু তোমরা ইজিলি কিছু মার্কস পেয়ে যাবে। আর বাংলায় মার্কস পাওয়ার সবচেয়ে বড় উপায় কি, বাংলায় মার্কস পাওয়ার সবচেয়ে বড় উপায় হলো পাঠ পরিচিতিটা জানা। কারণ টিচাররা যখন তোমার কোয়েশ্চেন করতে ঢুকবে তাদের কাছে কিন্তু বোর্ড কোয়েশ্চেন ছাড়া আর কিছু থাকবে না। তো বোর্ড কোয়েশ্চেনের পাশাপাশি যেটা থাকবে সেটা হলো তোমাদের টেক্সট বই। তো টেক্সট বইয়ের পাঠ পরিচিতি থেকে এমসিকিউ তুলে দেওয়া কিন্তু খুব সহজ। যেমন অপরিচিতা গল্পটা কিন্তু প্রথম প্রকাশিত হয়েছিল সবুজপত্রে। সবুজপত্র প্রমোদ চৌধুরী পত্রিকা 1914 সাল থেকে বাংলাদেশের প্রথম চলিত ভাষায় লেখা পত্রিকা সেটা ছিল। তো যখন আমরা এভাবে দেখতেছি, আমরা যখন পাঠ পরিচিতির পাঠটা, যেমন ঘর কোনো এক মাতৃআজ্ঞা পালনকারী যুবক, পুরা পাঠ পরিচিতির ভাষা এখান থেকে তুমি কিন্তু দিয়ে দিলা। দেওয়ার পর এখানে 6+2 দুইটা ওয়ার্ড বাঁচাচ্ছ। সিমিলারভাবে এখানে এই প্যারাটা এই বরাবর লেখলা, এখানে আবার 6+2। যদি উদ্দীপকের সাথে গল্পের সাদৃশ্য বলে তাহলে উদ্দীপকের বর্ণনা আগে, যদি গল্পের সাথে উদ্দীপকের বর্ণনা দিতে বলে তাহলে গল্পের আগে, যারটা আগে দেয়। এখানে 6+2 দিয়ে সিমিলারভাবে, অলরাইট, দেখো 6+2 দিয়ে সিমিলারভাবে এখানে তুমি লিখবা। তারপর যেটা আগে বলছে সেটা লেখার পর আবার এখান থেকে 6+2টা দিবা। 6+2 দেওয়ার পর এখান থেকে তুমি বর্ণনা করা শুরু করবা যে এই জায়গায় অনেক কিছু ছিল, থাকার পরে যদি পারো এই পৃষ্ঠায় গেলে, যদি না যেতে চাও তাহলে এখানে ফিনিশ করে দিয়ে উপরে উল্লিখিত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, দেখো এখানে আমরা কিভাবে জিনিসটাকে মেনটেন করতেছি। দেখো ধরো তুমি এভাবে গেলা, বললা যে উপরে উল্লিখিত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, ভাষাটা বোঝো, উপরে উল্লিখিত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে। এবার এই পার্টটা হইলো গিয়ে যারা অনেক বড় করে সৃজনশীল লিখতে অনেক ভালোবাসে, এটা তাদের জন্য। তোমরা চাইলে এন্ডিংটা গিয়ে ওই পৃষ্ঠায় দিতে পারো, এটা আমার কোনো প্রবলেম নেই। তো তুমি যখন এই জায়গায় বলা শুরু করলা, প্রথমে তুমি ভাগ দেখো সৃজনশীলে, এই 1 মার্ক এখানে পেলা, হ্যাঁ তোমাকে যথার্থতা যাচাই করতে বলছে, 1 মার্ক তুমি এখানে পাইলা। পরে বললা অপরিচিতা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বা এই পাঠ পরিচিতির যে তুমি পারো সেটা তুমি দেখাইলা। 2, তুমি গল্পের পার্ট দেখাইলা, উদ্দীপকের পার্ট দেখাইলা। 3, 4, আর এক্সট্রা মার্ক আর এন্ডিং এর জন্য যদি টিচারদের মধ্যে স্টির সংশয় থাকে, কেন ও তো আমাকে কোনো তুলনা দেখাইলো না, এই জন্য অবশ্যই তোমার যেটা করা লাগবে সেটা হলো একটা তুলনা দেখাতে হবে। তারপর দুইটাকে পাশাপাশি এনে বিশ্লেষণ করতে হবে, এভাবে তোমার অ্যান্সার করা লাগবে। দেখো আমরা এই জায়গায় মোরওভার কত মার্ক পাচ্ছি, এখানে আরেকটা প্যারা দিলে প্রবাবলি ধরো আমি এখান থেকে আরো ধরো মোটামুটি 2টা ওয়ার্ড বাঁচাইতে পারতেছি, দিয়ে আমরা উপরে উল্লিখিত আলোচনা দিয়ে শেষ করতেছি। এবার দেখো কয়টা বাঁচতেছে, এখানে 6+2 8, 16, 24, 26। তাহলে দেখো আমরা এখানে 26 পাচ্ছি, প্লাস 26 × 7 মানে 140 প্লাস 182 আছে এখানে। তাহলে 182 আর 196 যোগ করলে কত হয়, 196 প্লাস 182, 6 আর 2 8, 9 আর 8 17, 7 1 378টা ওয়ার্ড তুমি বাঁচায় ফেলতেছো। একটা লাইনে যদি তোমরা 6টা করে ওয়ার্ড লেখো, 378কে যদি আমরা ভাগ দিই কি হয়, এখানে দেখো তো ভূমিকম্প হয়ে যায়। 378 ভাগ দিলে, এখানে 6 দিলে 6 ছক 36, 1 8 63 18, এখান থেকে 63 লাইন বেঁচে যাচ্ছে। তুমি যদি একটা পৃষ্ঠায় 12 লাইনে লেখো তাহলে পুরো পরীক্ষায় 5টা পৃষ্ঠা তোমার কম লেখা লাগছে। এই জায়গায় কিন্তু তোমার 20টা মিনিট বেঁচে যাচ্ছে। এখন দেখো 20টা লাইন পৃষ্ঠা, তোমার 5টা পৃষ্ঠা তো তোমার কমাই দিলাম, কিন্তু 5টা পৃষ্ঠার যে সময়টাই 20টা মিনিট তুমি ইউটিলাইজ করবা কেমনে? প্রথমেই 10 মিনিট সাইডে সরাই নিতে হবে তোমার ইসের জন্য, ওটাকে কি বলে, তুমি যে অ্যান্সার করতেছো তোমার এই এক্সট্রা টাইমগুলোর জন্য, ওয়াশরুমে যেতে হতে পারে, তোমার টিচার খাতা নিয়ে যেতে পারে, তোমার আলট্রা প্রবলেম হতে পারে, নিজের এক্সট্রা প্রবলেম থাকতে পারে, এই জিনিসগুলোর জন্য 10 মিনিট আগে সাইড করে রাখা লাগবে, আর বাকি 10 মিনিট নীলকালি ব্যবহার করতে হবে। এই এটা তুমি নীলকালি দিয়ে ইউজ করো। ধর আমি এখানে বি লিখে দিলাম, ব্লু পেন, এইটা ব্লু পেন। তারপর অপরিচিতা গল্পের পরিচয়, ব্লু পেন। এই জায়গাগুলো তুমি যদি ব্লু পেন দিয়ে লেখো
তাহলে তোমার অলরেডি মার্ক বেড়ে যাবে। সে খাতায় ব্লু পেনও থাকবে, সে খাতায় তোমার হাতের লেখা যত খারাপই থাকুক না কেন, গ্যাপ দিয়ে লিখলে প্রত্যেকটা সৃজনশীল লেখায় সুন্দর হয়ে যায়। তো তোমাদের আজকে মোটামুটি এই দেখো, এই 378টা ওয়ার্ড তোমাদের সেভ করে দেখালাম। এই 378টা ওয়ার্ড সেভ করে ফেললে তোমরা খুব সহজে নীলকালি ইউজ করে টাইম ম্যানেজমেন্ট করতে পারবা। প্লাস তোমাদের জন্য যেটা আমি জানাতে চাই, অবশ্যই যে 5 জনের নাম বলেছি আবারও বলে দিচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই 5 জন সম্পর্কে একটু পড়াশোনা করার চেষ্টা করবা। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদের কিন্তু অবশ্যই জিনিসটা লাগবে। তো আজকে এই পর্যন্তই আমি কথা বলছিলাম, তোমাদের সাথে ছিলাম আসির আনজার ভাইয়া। আর আরেকটা জিনিস, ইউসিসির ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এই পর্যন্ত আমাদের সাপোর্ট করার জন্য। তোমাদের বন্ধুদের জানিয়ে দাও কার সৃজনশীল লিখতে অনেক বেশি ভয় লাগে। আর ইনশাল্লাহ দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সৃজনশীল সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে মেনশন দিতে পারো, আমাদের গ্রুপকে অ্যাডমিনরা রিপ্লাই দিবে, আমি এসে নিচ থেকে রিপ্লাই দেবো যদি তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সাথে থাকবা। ইউসিসি অনলাইনের বিদায়।